Good evening, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will try how to learn English. আজকে আমরা দেখব কিভাবে ইংরেজি শেখা যায়। তাহলে চলুন দেখে নেই। এখানে লেখা আছে how to learn English, কিভাবে ইংরেজি শিখব। তার নিচে লেখা আছে for core English language skills. তাহলে for core English language skills, ইংরেজি ভাষা শেখার চারটি মূল উপাদান বা মূল দক্ষতা। কোর মিনিং মূল বা মেইন। আর এখানে লেখা আছে স্টাডি সামথিং প্র্যাকটিসিং অর ফর কোর ল্যাঙ্গুয়েজ স্কিলস। স্টাডি সামথিং কোনো কিছু অধ্যয়ন করবে, অল ফর কোর চারটি মূল, ল্যাঙ্গুয়েজ স্কিলস চারটি ভাষার মূল দক্ষতা। ভাষার চারটি মূল দক্ষতা অনুশীলন করে যে কোনো বিষয় থেকে ইংরেজি শিখব। তাহলে এই চারটি দক্ষতা কি কি? আমরা জানি ইংরেজি শেখার জন্য অনেকেই অনেক রকম টিপস দিয়ে থাকেন, শত শত টিপস হতে পারে, কিন্তু সবগুলো টিপস থেকে যদি আপনি খুঁজে বের করেন, মূলত আপনি এই চারটি মূল পাবেন এবং যে কোনো পরীক্ষার জন্য আইএলটিএস বলেন বা টোফেল বলেন, সবগুলোতে এই চারটি দক্ষতাই আপনাকে খুঁজে দেখবে এই চারটি দক্ষতা আপনার আছে কিনা, এবং থাকলে এই চারটি দক্ষতার মধ্যে আপনি ব্যালেন্স করতে পারছেন কিনা। না কোনোটা কম আছে কোনোটা বেশি আছে এরকম হবে না, চারটি সমান সমানভাবে জানতে হবে, অর্থাৎ ব্যালেন্স করে আপনার ইংরেজি ভাষাকে দক্ষ হতে হবে। তাহলে শত শত টিপস থেকে এই চারটি টিপস হচ্ছে মূল, কারণ ইন্টারন্যাশনালি যে কোনো পরীক্ষা পদ্ধতি আপনাকে এই চারটি বিষয়কে পরীক্ষা করে দেখবে যে আপনি এই চারটি বিষয়ে দক্ষ হয়েছেন কিনা। আর আমরা যত কিছুই পড়ি ফাইনাল আউটপুট হচ্ছে এই চারটি দক্ষতা। আবার এরকমও আছে আপনি এই চারটি দক্ষতা শুধু বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি এই চারটি দক্ষতা উতরে যেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইংরেজি ফুলফিল হলো না, মানে আপনি শুধু মার্কস পেয়ে যাবেন। কিন্তু এই চারটি দক্ষতা এইরকমভাবে জানতে হবে যে গ্রেড 1 থেকে শুরু করে ঠিক এই লেভেল পর্যন্ত আপনি সব দিক থেকে পড়ে এসে এই চারটি দক্ষতায় দক্ষ হতে হবে। তাহলেই আপনি ইংরেজি বলতে পারবেন, লিখতে পারবেন এবং আপনি ভালো স্পিকার, রাইটার ইত্যাদি হতে পারবেন। তাহলে এই চারটি স্কিলস কি? নাম্বার 1, রিডিং পার্ট, অর্থাৎ আপনি যা পড়বেন সেইটা বুঝতে হবে। রিডিং পার্টে কখন দক্ষ হবেন এবং এই রিডিং পার্টের জন্য কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে। লার্ন সেন্টেন্স প্যাটার্ন, যখন আপনি রিডিং পড়বেন তখন আপনি সেন্টেন্স প্যাটার্নে অবশ্যই মনোযোগ দিবেন, কারণ সেন্টেন্স প্যাটার্ন না জানলে হুবহু অর্থ আসবে না এবং ইংরেজিতে আপনি দক্ষ হবেন না। তাহলে রিডিং পার্ট যখন পড়বেন যে কোনো বই থেকে, তখন আপনি সেন্টেন্স প্যাটার্নটা ভালো করে দেখবেন এবং অর্থ উঠানোর চেষ্টা করবেন অথবা বোঝার চেষ্টা করবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে রিডিং পার্টের মধ্যে লার্ন ডিফারেন্ট ভোকাবুলারি, মানে আপনি শব্দার্থ শিখবেন। শুধু একই রকম শব্দার্থ শিখলে হবে না, আপনি সোশ্যাল ওয়ার্ডগুলো শিখবেন, আপনি হোম ওয়ার্ডগুলো শিখবেন, আপনি কিচেন ওয়ার্ডগুলো শিখবেন, আপনি ম্যাথমেটিক্যাল ওয়ার্ডগুলো শিখবেন, আপনি সায়েন্টিফিক ওয়ার্ডগুলো শিখবেন। এভাবে সব রকমের শব্দ আপনাকে আয়ত্ত করতে হবে। শুধু একই রকমের শব্দ হাজারো শিখলে হবে না, আপনি সব রকমের অর্থ শিখে ব্যালেন্স করতে হবে, কারণ যখন আপনাকে পরীক্ষায় দেওয়া হবে তখন সব রকমের ওয়ার্ড আপনাকে দেওয়া হবে, শুধু একটি সাইড থেকে প্রশ্ন করা হবে না। তারপর গেস দ্য টপিক, আপনাকে যখন টপিকসটি বা বিষয়টি দেওয়া হবে তখন আপনি সব রকমের অর্থ এবং সব রকমের সেন্টেন্স প্যাটার্ন দেখে আপনাকে বুঝতে হবে এইটার টপিকস কি বা কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন আপনি হেডলাইনও দিতে পারবেন, বডিও সামারি লিখতে পারবেন, কনক্লুশনও দিতে পারবেন যখন আপনি এই সবগুলো দিক দেখবেন। সেন্টেন্স প্যাটার্ন, ভোকাবুলারি, তারপর আপনি টপিকস বা হেডলাইন কী হবে তা সহজেই অনুমান করতে পারবেন বা গেস করতে পারবেন। তাহলে রিডিং পার্টে এইগুলো থাকছে, এছাড়াও আপনি নতুন নতুন বিষয় যোগ করতে পারেন, সমস্যা নেই। তাহলে চারটি পার্ট, এর ফার্স্ট পার্ট হচ্ছে রিডিং পার্ট। যে কোনো বই আপনি সবসময় পড়তে হবে, সবসময় পড়ার মাধ্যমে আপনি রিডিংয়ে দক্ষ হবেন এবং যে কোনো কিছু পড়লে সহজেই বুঝে যাবেন। তারপর দ্বিতীয়টি হচ্ছে লিসনিং পার্ট, অর্থাৎ আপনি শুনবেন বা শ্রবণ করবেন। আর শ্রবণ করার জন্য আপনার কি কি দরকার? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফাস্টার, খুব দ্রুত বোঝার চেষ্টা করতে হবে। লিসেন কেয়ারফুলি হোয়াট ইউ হিয়ার, আপনি যা শুনছেন তা সচেতনতার সাথে বোঝার চেষ্টা করবেন।
আর এইটা কখন বুঝতে পারবেন? লিসনিং পার্টটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি সেন্টেন্স প্যাটার্ন জানবেন, ডিফারেন্ট ওয়ার্ড জানবেন। তারপর ডিফারেন্ট ওয়ার্ড জানলেই হবে না, এই ওয়ার্ডটার শুদ্ধ প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ জানতে হবে, তখনই আপনার লিসনিং পাওয়ার বৃদ্ধি পাবে। আপনি কখনো শব্দ শুদ্ধ করার চেষ্টা করছেন না, অর্থাৎ ব্রিটিশ বা আমেরিকানরা যেভাবে শব্দ উচ্চারণ করে থাকে আপনি সেইভাবে শব্দ উচ্চারণ করার চেষ্টা করবেন, এবং এইগুলো ভালো করার জন্য আপনি ফনেটিক্সটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। কারণ লিসনিং পাওয়ার, আপনি ওয়ার্ড বুঝতে হবে, কিছু ওয়ার্ড আপনাকে স্কিপ করে চলে যাবে কারণ আপনি শুদ্ধ উচ্চারণ না জানার কারণে এই ওয়ার্ডটাকে ধরতে পারছেন না। আবার শুদ্ধ উচ্চারণ জানলেই হবে না, বারবার লিসনিংয়ের মাধ্যমে ওই শুদ্ধ উচ্চারণটা আপনি আয়ত্ত করতে হবে। কারণ আপনি বইয়ের মধ্যে এক ধরনের শুদ্ধ উচ্চারণ পেয়েছেন, কিন্তু যারা বলছে তাদের কণ্ঠে কিন্তু এইটা অন্যরকম হতে পারে। কারণ সব রকম ওয়ার্ড বইয়ে যা আছে হুবহু উচ্চারিত হয় না, আপনার টোনটা ভিন্ন হবে। এবং আরও মজা পাবেন যখন আপনি টোন দেখে দেখে ওয়ার্ডটা ধরতে পারবেন। তাহলে লিসনিংয়ে থাকছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফেস্টার, খুব দ্রুত বোঝার চেষ্টা করতে হবে। লিসেন কেয়ারফুলি হোয়াট ইউ হিয়ার, যা শুনছেন তা ভালোভাবে শুনুন এবং তারপর ভালোভাবে বলুন। আর এই দুইটা হচ্ছে ইনপুট বা রিসিপটিভ স্কিলস, মানে এই দুইটার মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস বা ইনপুট ওয়ার্ড বা ইনপুট সিস্টেম, এই মাধ্যমে আপনি শিখবেন, লিসনিং শিখবেন, তারপর রিডিং শিখবেন। আর বাকি দুইটা আছে, সেইটা হচ্ছে আউটপুট বা প্রোডাক্টিভ স্কিলস, মানে আপনি ডেলিভারি দিবেন। আর এইটা হচ্ছে আপনি গ্রহণ করবেন, আর এইটা হচ্ছে আপনি ডেলিভারি দিবেন। তাহলে এইগুলো করার পর আপনি কি কি ডেলিভারি দিবেন এখানে আসুন। স্পিকিংয়ে আপনি ডেলিভারি দেওয়ার জন্য আপনার কি করতে হবে? এই টক বিউটিফুলি, খুব সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। আর সুন্দরভাবে নিজে নিজে বলার চেষ্টা করলে হবে না, নিজে নিজে বলবেন, পাশাপাশি আপনি কোনো স্পিকারকে ফলো করবেন, সে কীভাবে উচ্চারণ করে এবং তার উচ্চারণ ভঙ্গি সব কিছুই ফলো করে তারপর আপনি বলার চেষ্টা করুন। কারণ একজনকে টার্গেট না নিলে আপনি কখনো আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন না। তাহলে টক বিউটিফুলি মানে সুন্দর করে বলবেন এবং স্ট্রাকচার মেনটেন করবেন, কাউকে ফলো করে বলার চেষ্টা করবেন। আর কাউকে ফলো করলে তার সাথে আপনার যে বিউটিফুলনেস আছে এইটা যোগ হয়ে আরও সুন্দর হয়ে যাবে। তারপর বি নাম্বার হচ্ছে টক ইন কনস্ট্রাকটিভ ওয়ে। আপনাকে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। আপনি শুরুতে হেডলাইন বা শিরোনাম বলবেন, মাঝখানে একটা বডি বলবেন, তারপর কনক্লুশন বলবেন। হঠাৎ করে কনক্লুশন আগে বললেন, মানে সমাপ্ত করে দিলেন কোনো কিছু শুরু করার আগেই, তাহলে কিন্তু হবে না। কনস্ট্রাকটিভ ওয়েতে যেতে হবে। ফাউন্ডেশন প্রথমে, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে ফাইনাল স্টেপ। আবার এখানে সি নাম্বারে আছে টক ইন কারেক্ট সেন্টেন্স। আপনাকে সঠিকভাবে বলতে হবে। আপনি সবসময় কথা বলে যাচ্ছেন কিন্তু আপনার সেন্টেন্সগুলো শুদ্ধ হচ্ছে না, তাহলে আপনাকে সঠিকভাবে বলার জন্য গ্রামারে বারবার চেক দিতে হবে। চেক করার মাধ্যমে আপনি ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন। একদিনে আপনি ঠিক হবেন না, আজকে একটা ঠিক হলো, তারপর আরেকটা ঠিক হলো, এভাবে আপনার সেন্টেন্স প্যাটার্নগুলো সুন্দর হয়ে যাবে, কথা এমনিতেই সুন্দর হয়ে যাবে। আবার দেখা গেছে কেউ শুধু ইংরেজিতে কথা বলতে থাকে কিন্তু তার একটি সেন্টেন্সও কারেক্ট না বা সঠিক না, উচ্চারণ একটু সুন্দর হওয়ার কারণে বোঝা যায় যে সে অনেক কিছু বলে ফেলছেন। আর আপনার যদি সেন্টেন্স কারেকশন থাকে এবং ভালোভাবে বুঝতে পারেন, তাহলে দেখবেন যে সে একই জিনিস বা একই বিষয় বারবার বলছে, আপনি ধরতে পারছেন না, এজন্য সুন্দর লাগছে। আর তার সেন্টেন্সগুলো একেবারেই হচ্ছে না, কিন্তু একটু শুদ্ধ থাকার কারণে মনে হচ্ছে তিনি অনেক সুন্দর করে কথা বলছেন, আসলে কিন্তু তার সেন্টেন্সগুলোই হচ্ছে না। এইরকম অহরহ লোক পাবেন যারা ফেসবুকে টকিং করছে, অনবরত কথা বলছে, কিন্তু সেন্টেন্স প্যাটার্ন শুদ্ধতার ধারে কাছেও নেই। তাহলে আপনাকে কারেকশন করার জন্য গ্রামারের নিকটবর্তী হতে হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ম্যাক্সিমাম লোকই বলবে যে গ্রামারকে অ্যাভয়েড করবেন। আপনি এই গ্রামারকে কখনো অ্যাভয়েড করবেন না। গ্রামারকে অ্যাভয়েড করলে ইংরেজি ভালোভাবে শেখা যায় না। আপনি প্রাথমিকভাবে টুকটাক কিছু বলতে পারলেন কিন্তু তা ঠিক হলো না, তারপর আপনি 1 বছর 2 বছর 5 বছর পর আপনি ওইটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন, কারণ আপনার কোনো কিছু ঠিক হচ্ছে না। যারা ভালোভাবে জানে তারা কিন্তু আপনার ভুলগুলো ধরবে, তখনই আপনি বিপদে পড়ে যাবেন। তাহলে গ্রামার ছাড়া ইংলিশ বলার চেষ্টা করবেন না। ইংলিশ বলবেন, সাথে সাথে গ্রামার দিয়ে চেক করার চেষ্টা করবেন, তারপর যতটুকু হয় ততটুকুই চলবে। তারপরটা হচ্ছে রাইটিং স্কিলস আর রাইটিং পার্টে যা করতে হবে তা হচ্ছে ইউজিং ওন ওয়ার্ডস, রাইট সামথিং। নিজস্ব কিছু ওয়ার্ড ব্যবহার করে আপনি কিছু লিখবেন, সবই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করতেই হবে, কারণ ওয়ার্ড তো আর আপনি নিজে বানাতে পারবেন না। যেখান থেকে যেইটা সুন্দর লাগে সেখান থেকে সেই ওয়ার্ডটা নেবেন, নিয়ে নিজের মতো করে ফ্রেজ আকারে শব্দগুলো লিখে
সুন্দর করে লিখবেন। আর নিজস্ব ওয়ার্ড নাই ব্যবহার করলে আপনার রাইটিং সুন্দর হবে না। নিজস্ব ওয়ার্ড বলতে এখানে আপনি নতুন নতুন ওয়ার্ড দিবেন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো ব্যবহার করবেন, এবং ফ্রেজ এবং ডিফারেন্ট সেন্টেন্স এগুলো ব্যবহার করবেন। একই জিনিস ভিন্নভাবে দেখাবেন। তারপর লেখা আছে ডেকোরেট দ্য বডি স্ট্রাকচার অফ ইউর রাইটিং। আপনার রাইটিংয়ের বডি স্ট্রাকচার ঠিক করবেন, অর্থাৎ যেভাবে একটি বিল্ডিং উঠে থাকে শুরুতে ফাউন্ডেশন, তারপর বডি, তারপরে উপরে ছাদ দেওয়া হয়, এভাবে আপনার রাইটিংসটাও সুন্দর করে ফাউন্ডেশন দিয়ে একে একে বৃদ্ধি করবেন, অর্থাৎ সামনের দিকে এক্সপান্ড করতে থাকবেন বা এক্সটেনশন করতে থাকবেন। আপনার ফাউন্ডেশন বা শুরুতেই সেন্টেন্সগুলো সুন্দর না হলে পরবর্তীতে আপনি স্টপ খেয়ে যাবেন, অর্থাৎ আপনি আর সামনে বাড়তে পারবেন না। তাহলে ডেকোরেট বডি স্ট্রাকচার অফ ইউর রাইটিংস। আপনার রাইটিংসটা সুন্দর করে ডেকোরেট করবেন বা সাজাবেন। একবার লিখেছেন, সুন্দর লাগছে না, আবার লিখবেন, এভাবে বারবার লেখার মাধ্যমে আপনার রাইটিংসে ডেকোরেশন আসবে। তারপর হচ্ছে থিঙ্কিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ, রাইট সামথিং। ভালো এবং মন্দ দুই দিকে চিন্তা করি আপনাকে নিউট্রাল হয়ে লেখার চেষ্টা করতে হবে। সবসময় একটি বিষয় সমর্থন করে লিখে গেলে আপনার লেখাতে বৈচিত্র্য আসবে না। তাহলে নেগেটিভ পজিটিভ দুই দিকেই আপনি চিন্তা করতে হবে। যখন আপনি লিখবেন তখন লেখাও বেশি পাবেন, আর একদিকে লিখলে আপনার একটু পরেই লেখা থেমে যাবে। তারপর হচ্ছে রাইট গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ গ্রামার অনুযায়ী কারেক্ট করার চেষ্টা করবেন, কারণ রাইটিংয়ে ভুল হলে হবে না। কথাই একটু ভুল হলেও কেউ ধরতে পারে না, কিন্তু রাইটিংয়ে বা লেখায় ভুল হলে এইটা কিন্তু আপনার লিখিত থাকবে। তাহলে এটা বারবার চেক করে শুদ্ধ করার চেষ্টা করবেন। আর লেখাতে কারো যে ভুল হয় না এরকম না, সবারই ভুল হয়। যেখানে ভুল হবে সেখানে সরি বলবেন, অর্থাৎ আপনাকে ছোট হতে হবে, তারপরেই আপনার কারেকশন আসবে। আর যখন ভুল স্বীকার না করবেন কখনো কারেকশন হবে না, আপনার লেখাও সুন্দর হবে না, শুদ্ধ হবে না। তাহলে এখানে বলেছি 4টি স্কিলস। এই প্রথম দুটো হচ্ছে ইনপুট বা রিসেপটিভ স্কিলস, অর্থাৎ আপনি গ্রহণ করবেন এই মাধ্যমগুলোতে। আর দ্বিতীয় দুইটা আউটপুট বা প্রোডাক্টিভ স্কিলস, এর মাধ্যমে আপনি কোনো কিছু ডেলিভারি দিবেন। তাহলে এই ইনপুট আউটপুট এই 4টি স্কিলস হচ্ছে ইংরেজি শেখার বেসিক স্কিলস, যেটাকে ফর কোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস বলা হয়। তাহলে এই 4টা বেসিক স্কিলসে আপনাকে দক্ষ হতেই হবে। আর আপনি যত কিছুই পড়েন ফাইনালি এই 4টাতেই আপনাকে পরীক্ষা দিতে হবে। আবার শুধু আপনি এই 4টার উপর ভিত্তি করে পড়াশোনা করেই আপনি অনেক নাম্বার পেয়ে যেতে পারেন, কিন্তু সেইটাতে দক্ষ হবেন না। আপনি অনেক কিছু জেনে তারপর ফাইনালি এই 4টা কিওয়ার্ড দিয়ে আপনার এই পড়াটাকে চেক দিবেন, অথবা আপনি অনেক কিছু পড়ে ফাইনালি আপনি এই 4টা কিওয়ার্ড ধরে প্র্যাকটিস করবেন যে ফলপ্রসূ একটা রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে আপনি সাকসেস হবেন। আর সর্বশেষ বলা হয়েছে ব্যালেন্সিং অল 4 ক্যাটাগরিজ, ফাইন্ড ইউর লেভেল। এই 4টে ক্যাটাগরিকে ব্যালেন্স করে আপনি আপনার লেভেলটা বারবার চেক দিবেন বা পরীক্ষা করে দেখবেন। এভাবে আমরা ইংরেজি শেখার 4টি বেসিক স্কিলস অর কোর ল্যাঙ্গুয়েজ স্কিলস সম্পর্কে বাংলা এবং ইংরেজিতে জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।